আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে থেকে 1 আগস্ট থেকে আমাদের ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের নতুন ব্যাচ শুরু হচ্ছে। আজকে আমরা অ্যাকাউন্টিং এর মূল আলোচনা যাব। যারা এখনো বিভিন্ন কলেজে ভর্তি হতে যাচ্ছে, অনেক কলেজে কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্ট আছে, বিশেষ করে নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট জোসেফ কলেজ, তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এবার আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আহ, আমাদের জাবেদার মূল ভিত্তি নিয়ে আমরা আলোচনা করব। আমি এসিটা অফ করে দেবো, তাহলে পরে বেশি ঠান্ডা হয়ে যাবে না। ওটা থাকো, বুঝে বুঝে এসি এখান থেকে অফ করে দেবো। ছেলেমেয়েরা, আমরা জানি যে আমাদের হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে হিসাব সমীকরণ। আমরা এই হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব, হিসাব সমীকরণের বিস্তারিত আলোচনা থাকবে। ঠিক আছে, আমরা শুরু করছি আমাদের হিসাব সমীকরণ। এসো, খুব মনোযোগ দিয়ে দেবো। আমরা এগুলো আমাদের এসএসসি এইচএসসি আমাদের বিভিন্ন পরীক্ষায় আসবে, এমসিকিউ আসবে, সিকিউ হিসেবে আসবে, এবং আমাদের ভার্সিটি যখন আমরা ইনশাল্লাহ অ্যাডমিশন দেবো তখন আমাদের কাজে লাগবে। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দাও। তাহলে এবার আমরা জানি আমাদের হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের সূত্র হচ্ছে এ সমান এল প্লাস ও ই, তাই না? আচ্ছা, আর আমরা জানি যে বলো এ ফর অ্যাসেট। অ্যাসেট মানে কি বলো? সম্পদ সমূহ, তাই তো? সম্পদ সমূহ। ছেলেমেয়েরা, এবার তোমাদের মধ্যে থেকে আমাকে কে বলতে পারবে সম্পদ কয় প্রকার জানো? সম্পদ 3 প্রকার। সম্পদ কয় প্রকার? 3 প্রকার। বলো, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, চলতি সম্পদ। স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, চলতি সম্পদ। হ্যাঁ, তাহলে স্থায়ী সম্পদ আমরা জানি যে সকল সম্পদ 1 বছরের বেশি সুবিধা দেয় অথবা 1 বছরের বেশি সময় টিকে থাকে, ওগুলোকে কি বলি আমরা? স্থায়ী সম্পদ। ওকে। দীর্ঘমেয়াদী সম্পদ বলে আমরা বিনিয়োগকে দীর্ঘমেয়াদী আমরা সম্পদ বলবো কাকে? বিনিয়োগের একাধিক নাম আছে। বিনিয়োগ, প্রাইস বন্ড, সঞ্চয়পত্র, সেভিং সার্টিফিকেট, লগ্নি, শেয়ার ক্রয়, ঋণ প্রদান, প্রদত্ত ঋণ, কোনো কোম্পানির শেয়ারপত্র ক্রয়, ঋণপত্র ক্রয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বলছি যে অ্যাসেটস হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। প্রথমে কি বলতো বলছি? স্থায়ী সম্পদ, তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর এরপর সবশেষে চলতি সম্পদ। ছিলাম এরা আমাদের আমাদের এখানে প্রশ্ন আসতে পারে, আমাদের হিসাব সমীকরণের বাম পাশের অংশ কয়টি? ভালো করে শোনো, হিসাব সমীকরণের বাম পাশের অংশ কয়টি? একটি। কিন্তু এটা কত প্রকার? 3 প্রকার। এরকম প্রশ্ন আসতে পারে, হিসাব সমীকরণের বাম পাশের অংশ কয়টি এবং কি কি? হিসাব সমীকরণের বাম পাশের অংশ কয়টি? একটি। এটা বাম পাশ, এটা কি? ডান পাশ। তাহলে বাম পাশের অংশ কয়টি? বাম পাশের অংশ হচ্ছে একটি। আর এটা কয় প্রকার? 3 প্রকার। বাম পাশের অংশ কয়টি? একটি। আর এটা কয় প্রকার? 3 প্রকার। কি কি বলো? স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, আর চলতি সম্পদ। তাই না ছেলেমেয়েরা? আমরা জানি যে স্থায়ী সম্পদের মধ্যে প্রথম 6টা সম্পদ আছে, যে 6টা সম্পদ অস্পর্শনীয়। আমাদের বলা থাকতে পারে নিচে কোনটি অস্পর্শনীয় সম্পদ? আমরা শিখেছি 9-10 সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, বাণিজ্য চিহ্ন, কপিরাইট, গ্রন্থসত্ত্ব। দীর্ঘমেয়াদী সম্পদ হচ্ছে বিনিয়োগ, আর চলতি সম্পদ আমরা শিখেছি হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য, দেনাদার, সম্পূর্ণ মজুত পণ্য, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অগ্রিম খরচ, বকেয়া আয়, অব্যবহৃত মনিহারি, অফিস সাপ্লাইস, তাই না? আর অব্যবহৃত মনিহারি, অফিস সাপ্লাইস, আর আমাদের ভ্যাট চলতি হিসাবে ডেবিট জে, এটাও কিন্তু চলতি সম্পদ, মনে রেখো। তাহলে আমরা, হ্যাঁ, ক্লিয়ার এটা? তাহলে আমরা বলছি যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের কয়টা পাশ? 2টা পাশ, একটা হচ্ছে বাম পাশ, একটা ডান পাশ। হিসাব সমীকরণের বাম পাশটা কি? সম্পদ। আর বাম পাশে কয়টা অংশ? 3টা অংশ। কি কি? স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, আর চলতি সম্পদ। ক্লিয়ার? চলতি সম্পদ যে সম্পদগুলো আমাদেরকে 1 বছরের অল্প সময় সুবিধা দেয়, সেগুলোকে আমরা কি বলি? চলতি সম্পদ। এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটাও আমাদের দীর্ঘকালীন সুবিধা দেয়, তাই না? আমরা যতদিন পর্যন্ত কোনো একটা কোম্পানিতে বিনিয়োগ করে রাখবো ততদিন পর্যন্ত এখান থেকে বিনিয়োগের মুনাফা পাবো বা সুদ পাবো। আর স্থায়ী সম্পদ সম্পর্কে তো আমরা জানি যে যে সকল সম্পদ 1 বছরের বেশি বা অধিক সময় সুবিধা দেয়। হ্যাঁ, যেমন যেমন আমরা সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, ইজারা সম্পদ ইত্যাদি বলে থাকি। আর আরেকটা কথা বলে রেখো ছেলেমেয়েরা, আমাদের যদি বলে নিচের কোনটি অভিনব পদ্ধতি
যদি যদি আমাদের প্রশ্ন আসে যে নিচের কোনটি অভিনব বিনিয়োগ পদ্ধতি, অর্থাৎ সেটা হচ্ছে ইজারা সম্পদ, সেটা কি বলো? ইজারা সম্পদ। ক্লিয়ার? অভিনব বিনিয়োগ পদ্ধতির নাম কি? ইজারা সম্পদ। কেন? ধরো তুমি আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, ভাবিয়া আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ধরো জমি কেনা দরকার। কি কেনা দরকার? এখন জমি কিনতে মনে করো 100 কোটি টাকা লাগবে। কত কোটি? এটা অনেক টাকা না? কিন্তু এরকম ওই জমিটা যদি সরকারি হয় বা ওর আশেপাশে যদি সরকারি জমি থাকে, সরকারি জমি ইজারা নেওয়া যায়। ইজারা কি মানে কেনা, নাকি একটা নির্দিষ্ট সময় ব্যবহারের অনুমতি পাওয়া? বুঝতে পারছো তো? ধরো ওই জমিটাই, ওই পাশের জমি 100 কোটি টাকাতে কিনবে, আর সরকারের কাছ থেকে তুমি যদি 100 বছরের জন্য ব্যবহার করো, 100 কোটি টাকার জমি হয়তো তুমি 1 কোটি বা 1.5 কোটি টাকা দিয়ে ব্যবহার করতে পারবে। কত বছর? 100 বছর। ক্লিয়ার কিনা? বুঝতে পারছো তো? তাহলে বিনিয়োগে আমরা বলছিলাম যে বিনিয়োগের অভিনব পদ্ধতি হচ্ছে ইজারা সম্পদ। কোন সম্পদ ইজারা নিলে তুমি কিনলে যেভাবে ব্যবহার করতে পারতে, ইজারা নিলে কি ঠিক একইভাবেই ব্যবহার করতে পারছো, তাই না? এই জন্য এটাকে বলা হয় অভিনব পদ্ধতি। ছেলেমেয়েরা, আমরা আবারও বলছি যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ হচ্ছে বাম পাশ হচ্ছে একটা অংশ, এটার পূর্ণরূপ হচ্ছে এ ফর অ্যাসেটস। অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ সমূহ। আর সম্পদ 3 প্রকার: স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, চলতি সম্পদ। ক্লিয়ার? ছেলেমেয়েরা, এই যে আমাদের প্রশ্ন আসতে পারে যে হিসাব সমীকরণের ডান পাশের অংশ কয়টি? 2টি। হিসাব সমীকরণ ডান পাশের অংশ 2টি। একটা হচ্ছে লাইবিলিটিস, একটা কি লাইবিলিটিস। ছেলেমেয়েরা, আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। এই যে আমরা দায় বলি না এটাকে, আমরা এল ফর লাইবিলিটিস, আমরা এখন এটাকে শুধু দায় বলবো না, এটাকে আমরা বলবো আবার বলো এ ফর অ্যাসেটস। অ্যাসেটস হচ্ছে সম্পদ সমূহ, তাই না? সম্পদ কয় প্রকার? 3 প্রকার। আর এল ফর লাইবিলিটিস। এবার শোনো, লাইবিলিটিস কয় প্রকার জানো? লাইবিলিটিস হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, একটা কি দীর্ঘমেয়াদী দায় বা স্থায়ী দায়, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে চলতি দায়। এবার একটু ভালো করে শোনো ছেলেমেয়েরা, এই দায় 2 প্রকার। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, স্থায়ী চলতি দায়। দীর্ঘমেয়াদী দায়কে আবার স্থায়ী দায় বলে। দীর্ঘমেয়াদী দায়, স্থায়ী দায় কি কথা? আর চলতি দায়। ছেলেমেয়েরা লক্ষ্য করো, আমাদের এই দীর্ঘমেয়াদী দায় সারা পৃথিবী জুড়ে একটা, কয়টা? একটা, সকল প্রকার ঋণ। তবে এটার একাধিক নাম আছে: ঋণ, কর্য, ধার, আগাম গ্রহণ। বলো তো তুমি, বলো। এই 4টা কি কথা? একই কথা, একই কথা। ঋণ, কর্য, ধার, আগাম গ্রহণ। এই দীর্ঘমেয়াদী দায় এটা 1 বছরের অধিক সময় ধরে পরিশোধ করতে হয়। 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ঋণ, কর্য, ধার, আগাম গ্রহণ। আর হচ্ছে চলতি দায়। কি দায়? চলতি দায় হচ্ছে যে সকল দায় আমাদেরকে 1 বছরের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে, সেগুলোকে কি বলে? চলতি দায়। যে সকল দায় আমাদের 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, যেমন আমরা বলি ব্যাংক জমাতিরিক্ত, পাওনাদার, প্রদেয়, বকেয়া খরচ, অগ্রিম আয়, আয়কর সঞ্চিতি। এই যে নতুন যোগ হচ্ছে, আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ, দাবিহীন লভ্যাংশ, উৎসস্থলে কর কর্তন, ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট। যেহেতু এগুলো ভিডিও থাকছে, এগুলো তোমরা দেখে পরে মুখস্থ করে ফেলবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বলছি দায় কয় প্রকার। ও তার আগে একটু বলো যে হিসাব সমীকরণের বাম পাশে কি কি বলে? সম্পদ। আর কয়টা অংশ বাম পাশে? হিসাব সমীকরণের বাম পাশে হচ্ছে একটা অংশ, এটার আবার কয়টা পার্ট? 3টা পার্ট। হিসাব সমীকরণের ডান পাশে কয়টা অংশ? 2টা অংশ। একটা হচ্ছে এল, আর হচ্ছে ওই। এল ফর হচ্ছে লাইবিলিটিস। লাইবিলিটিস কয় প্রকার? 2 প্রকার। একটা দীর্ঘমেয়াদী দায়, আর একটা চলতি দায়। এবার হচ্ছে ওই, কি বলতো? ওই, খুব ভালো করে শুনবে ছেলেমেয়েরা। এই ওই, এটাকে আমরা বলি ওনার সিকিউরিটি, মানে মালিকানা সত্ত্ব। ছেলেমেয়েরা এখানে একটু মনোযোগ দিয়ে শুনবে। একটু শুনবে। এই মালিকানা সত্ত্বর 3টা নাম। মালিকানা সত্ত্ব, বলো। মালিকানা সত্ত্ব, স্বত্বাধিকার, চলতি দায়। ও আর তার আগে আরেকটা কথা বলি ছেলেমেয়েরা, এই যে আমরা এল বলেছি না, হ্যাঁ, এই এল, এই এল এর আরেকটা নাম হচ্ছে বহির্দায়। খুব মনোযোগ দিয়ে শুনবে। এল এর আরেকটা নাম বহির্দায়। অর্থাৎ বহির্দায়, আমরা যখন এল বলবো, শুরুতে আমরা বলবো না যে এল 2 প্রকার। আমরা বলবো এল হচ্ছে এল ফর লাইবিলিটিস। লাইবিলিটিস মানে বহির্দায়। লাইবিলিটিস মানে বহির্দায়। যে দায়গুলো ব্যবসায়ের বাহ্যিক উৎস থেকে এসেছে, এগুলোকে কি বলে? বহির্দায়। আর বহির্দায়
মনে কর এ ফর অ্যাসেটস, অ্যাসেট মানে সম্পদ, আর এল ফর লাইবিলিটিস। কিন্তু আমরা লাইবিলিটিস শুধু দায় বলবো না, কি বলবো? বহির্দায়। আর বহির্দায়ের কয়টা অংশ? দুইটা, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আর একটা চলতি দায়। ক্লিয়ার? আর এই এটাকে বলে অন্তদায়। এটাকে কি বলে? অন্তদায়। তারপরে দেখো, এটাও কি দায়, এটাও কি দায়, অর্থাৎ এখানে কিন্তু দুইটা দায় আছে। ভালো করে শোনো, আমরা সাধারণত বুঝি কি যে ওই বলতে শুধু মূলধন, মূলধন দায়ের মধ্যে পড়ে না, আসলে এটাও দায়, এটাও কি। এই দুইটা দায় মিলে আসলে যখন আমরা বাইরে থেকে কোনো ঋণ নিয়ে আসি, অথবা মালিক যখন কোনো ঋণের বা কোনো অর্থের ব্যবস্থা করে, এল এবং ও ই দেই বলে কিন্তু এর উৎপত্তি হয়, এর সৃষ্টি হয়। এবং এল এবং ও ই যদি কিছু না দিত তাহলে কিন্তু এ আসতো না। এ কিন্তু নিজে নিজে আসে না, সম্পত্তি নিজে নিজে আসে, হয় কে দেয়? এই বহির্দায়ের মাধ্যমে আনা হয়, অথবা কৃষি করা হয়, অন্তদায়ের মাধ্যমে আনা হয়। আচ্ছা, তুমি বলো হিসাব সমীকরণের সূত্র একটু বলো তো। এ ফর মানে সম্পদ, এল ফর লাইবিলিটিস। লাইবিলিটিস বলতে আমরা কি বলবো এখন? বহির্দায়। আর বহির্দায় হচ্ছে কি কি? দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায়। বহির্দায় কিভাবে পাবো বলো? দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায় যোগ করলে কি পাবো? বহির্দায়। এখানে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা আছে। যেমন তোমাদের ফার্স্ট ইয়ারের প্রথম অংশ থাকে, কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে। আচ্ছা, আর ওই ওনার সিকিউরিটি, এটাকে কি বলবো আমরা? অন্তদায়। এটার সাথে কয়টা বিষয় জড়িত? চারটা। কয়টা? চারটা। মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। কি বলো? আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, দেখো যদি সম্পদ থেকে বহির্দায় বাদ দেয়া হয়, সম্পদ থেকে কি বাদ দিই আমরা? বহির্দায় যদি আমরা বাদ দেই তাহলে কি পাওয়া যাবে? শোনো, এবার মালিকানা সত্ত্ব নাই, মালিকানা সত্ত্বটা আপাতত ভুলে যাও। মালিকানা সত্ত্ব বলবো না, এখন থেকে কি বলবো আমরা? অন্তত কয়েকদিন পর আমরা মালিকানা সত্ত্ব বলবো। মালিকানা সত্ত্ব আমরা আগের সাথে আগেই পরিচিত, মালিকানা সত্ত্ব স্বত্বাধিকার আগেই পরিচিত, এখন কি বলবো? অন্তদায়। তাহলে এখন তো বলছে কি সম্পদ মাইনাস বহির্দায় সমান কি পাওয়া যায়? যেমন ধরো কথা কথা তুমি বললে যে মালিকানা সত্ত্ব, ধরো অপশনে মালিকানা সত্ত্বই নাই। কথা বুঝতে পারছো? কি থাকবে? অন্তদায়। কি থাকবে বলো? অন্তদায়। তাহলে আমরা যদি সম্পদ থেকে বহির্দায় বাদ দিয়ে কি পাবো? আমরা যদি বহির্দায় এবং অন্তদায় যোগ করে কি পাবো? সম্পদ। কথা বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার বলো সামি, সামি বলো যে এল ফর এল ফর মানে পুরো আগে পূর্ণরূপটা বলো। লাইবিলিটিস। এল ফর লাইবিলিটিস। লাইবিলিটিস বলতে আমরা কি বুঝি? বহির্দায়। বহির্দায় মানে ঋণপত্র যোগ চলতে পায়, তার দীর্ঘমেয়াদী দায় চলতে দেয়। আর ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি মানে হচ্ছে অন্তদায়। অন্তদায়ের সাথে কয়টা বিষয় জড়িত? চারটা বিষয় জড়িত। কি কি? মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। আচ্ছা, এবার ছেলেমেয়েরা সবাই খাতা খোলো। আমরা আমাদের এগুলো একটু এক্সপ্লেনেশন লিখে নিই। হ্যাঁ, আমরা সব 1400 স্থায়ী সম্পদগুলো কি কি কোনো পরিবর্তন আছে কিনা 9-10-এর। তাহলে সম্পদ কয় প্রকার বলেছি আমরা? 3 প্রকার। কি কি? স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, আর চলতি সম্পদ, তাই না? লেখো প্রথমে স্থায়ী সম্পদ, লিখে সমান দাও। স্থায়ী সম্পদ দেখে সমান দিয়েছ? দেখো, সুনাম, প্যাটেন্ট, সুনাম, প্যাটেন্ট, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ট্রেডমার্ক, বাণিজ্যিক চিহ্ন, বাণিজ্যিক চিহ্ন, কপিরাইট, গ্রন্থসত্ত্ব, সত্ত্ব, গ্রন্থ সত্ত্ব, গ্রন্থসত্ত্ব লিখেছ? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, বাণিজ্যিক, কপিরাইট, গ্রন্থসত্ত্ব, ভূমি, জমি, ভূমি ও দালান কোঠা,
ইজারা সম্পদ, কলকবজা, যন্ত্রপাতি, মেশিন। কলকবজা, যন্ত্রপাতি, মেশিন কিন্তু একই কথা। হ্যাঁ, আমরা এগুলো লিখছি যেন আমরা না ভুলে যাই। সুনাম, প্যাটেন্টেড বা বাণিজ্যের জন্য কপিরাইট, গ্রন্থস্বত্ব, ভূমি, জমি, ভূমি ও দালান কোঠা, ইজারা সম্পদ, কলকবজা, যন্ত্রপাতি, মেশিন, মোটর গাড়ি, ডেলিভারি ভ্যান, মোটর গাড়ি, ডেলিভারি ভ্যান, আসবাবপত্র, অফিস সরঞ্জাম ইত্যাদি দিয়ে দাও। হয়েছে? আচ্ছা, এবার দীর্ঘমেয়াদী সম্পদ লিখে সমান দিয়ে বিনিয়োগ লিখে দাও। বিনিয়োগের একাধিক নামগুলো আমাদের কিন্তু এটা একটা রিলস আছে আলাদা। হ্যাঁ, ওখানে বিনিয়োগের আমরা প্রায় 14-15টা নাম বলেছি, ওখান থেকে দেখতে পারবে না বিনিয়োগের একাধিক নাম। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, এবার চলতি সম্পদে চলে যাও। হাতে নগদ, হ্যাঁ, হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য, দেনাদার, স্বপরিমোদিত পণ্য, স্বল্প মেয়াদী বিনিয়োগ, হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য, দেনাদার, স্বপরিমোদিত পণ্য, স্বল্প মেয়াদী বিনিয়োগ, অগ্রিম খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, বকেয়া আয়, অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি, অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাই। ছেলেমেয়েরা, তোমরা যারা নবম, দশম অথবা একাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের কিন্তু এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ রূপে জানতেই হবে যে সম্পদ কয় প্রকার, দায় কয় প্রকার, আর এই দুটা দায়কে কি বলে, দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়কে বলে বহির দায়, মালিকানা সত্ত্বের আরেকটা নাম অন্তদায়, অন্তদায়ের সাথে 4টা বিষয় জড়িত, মূলধন, আয়, উত্তোলন, ব্যয়, এগুলো আমাদের জানতেই হবে। আচ্ছা, এবার দায় চলে যাও। ও না, এটা কিসের মধ্যে বলছি, চলতি দায়ের মধ্যে আছে। চলতি সম্পদ আমরা 9-10 যা শিখেছি। ও আরেকটা লিখো, হ্যাঁ, ভ্যাট চলতি হিসাবে ডেবিট জের, ভ্যাট চলতি হিসাবে ডেবিট জের। আচ্ছা, এবার লিখো দায়সমূহ। দায়সমূহ লিখে প্রথমে লেখো বহির্দায়। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। বহির্দায় লিখে প্রথমে লেখো দীর্ঘমেয়াদী দায়, ঋণ, কর্য, ধার, আগাম গ্রহণ, এই 4টাই। এই 4টা এন্ট্রি নাকি একটারই 4টা নাম? আচ্ছা, এবার লিখো চলতি দায়, ঋণ, কর্য, ধার, আগাম গ্রহণ। ঋণ, দীর্ঘমেয়াদী দায়ের ঋণ আমরা জানি, তবে ঋণের যে একাধিক নাম আছে তখন আমরা কি করি, কনফিউজ হয়ে যাই। ঋণ, কর্য, ধার, আগাম গ্রহণ সব কি কথা, একই কথা। এবার লিখো চলতি দায়। চলতি দায় যে সকল দায়, ও ছেলেমেয়েরা, এখানে ঋণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা শোনো, সবাই একটু মনোযোগ দেবে। দেখো ছেলেমেয়েরা, এই প্রদেয় নোট বলতো এটা
চলতি সম্পদ না চলতি দায়? প্রদেয় নোট। প্রদেয় নোট এটা কি দায়? চলতি চলতি দায়, এটা কি দায়? খবরদার, খুব ভালো করে শোনো। যদি প্রদেয় নোটের পাশে যদি পার্সেন্টেজ চলে আসে, যদি প্রদেয় নোটের পাশে কি আসে, পার্সেন্টেজ চলে আসে, তাহলে এটাকে আর চলতি দায় বিবেচনা করবে না, এটাকে আপনার ঋণ বিবেচনা করতে হবে। সাবধান, হুঁশিয়ার। যদি প্রদেয় নোট আমরা জানি চলতি দায়, কিন্তু চলতি দায়ের পাশে যদি পার্সেন্টেজ আসে, তাহলে ওটাকে কি ধরতে হবে? দীর্ঘমেয়াদী দায়। ওকে, আচ্ছা। এবার চলতি দায় লিখে লিখো। ব্যাংক জমাতিরিক্ত, পাওনাদার, প্রদেয়, বকেয়া খরচ, অগ্রিম আয়, আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, কি লভ্যাংশ? প্রস্তাবিত লভ্যাংশ, দাবিহীন লভ্যাংশ। চলতি দায় বলছি আমরা, কি বলছি? চলতি দায়। ওকে, দাবিহীন, হ্যাঁ, দাবিহীন লভ্যাংশ, দাবিহীন লভ্যাংশ, অগ্রিম তলব, অগ্রিম তলব, অগ্রিম তলব, 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 আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ, দাবিহীন লভ্যাংশ, অগ্রিম তলব, উৎসস্থলে কর কর্তন, কি বলবো? উৎসস্থলে কর কর্তন, কর কর্তন, আর সবশেষে লিখো ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট জের, ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট জের। আচ্ছা, এবার তাহলে আমরা বলছিলাম যে আমাদের হিসাব সমীকরণ, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বা ফাউন্ডেশন হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের সূত্র আমরা শিখেছি এ সমান সমান এল প্লাস ও ই। এটা হচ্ছে মূল সূত্র। বলো এটা কি? মূল মূল সূত্র। এই ছেলেমেয়েরা শোনো, যদি আমাদের বলে হিসাব সমীকরণের মূল সূত্রের উপাদান কয়টি, তাহলে কয়টি? 1, 2, 3, তিনটি, তাই না? তাহলে এটা সম্পদ কয় প্রকার আমরা বলেছি? 3 প্রকার। স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, চলতি সম্পদ। আর এল কে আমরা সরাসরি এখন আর দায় বলবো না, কি বলবো? বহির্দায় বলবো। এল কে আমরা বলবো বহির্দায়। কি বলবো? বহির্দায়। বহির্দায়ের মধ্যে কি কি পড়ে? একটা হচ্ছে ঋণ, দীর্ঘমেয়াদী দায়, আর একটা হচ্ছে কি? চলতি দায়। ক্লিয়ার? আর সবশেষে আমরা কি বলবো? অন্তদায়। এটাকে আমরা মালিকানা সত্ত্ব আমরা জানি, কিন্তু আমরা যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে অন্তদায়। তার মানে দেখো তো, সম্পদ আসলে কি সম্পদ দায় আর মালিকানা সত্ত্ব মিলে, নাকি বহির্দায় আর অন্তদায় মিলে? তাই না? অন্তদায় এবং বহির্দায় মিলে কিন্তু আমাদের যে সম্পদ। এখান থেকে অনেক সিকিউ আসতে পারে। আচ্ছা, আমরা একটা কুইজ প্রতিযোগিতা নিয়েছিলাম, তাই না? ওই কুইজ প্রতিযোগিতা আমরা হিসাব সমীকরণের বেশ কয়েকটা ভ্যারিয়েশন দিয়েছিলাম, আমরা কিন্তু অনেকে সেটা পারিনি, তাই না? আচ্ছা, যাই হোক, তারপর বেশ কিছু সংখ্যক সঠিক অ্যান্সার এসেছিল, তাদের মধ্যে পুরস্কৃত করা হয়েছিল। আমাদের স্টুডেন্টদের মধ্যেও ছিল কেউ কেউ, এবং কেউ কেউ বাইরে থেকেও পুরস্কার পেয়েছে, ঢাকার বাইরে থেকেও পুরস্কার পেয়েছে, এমন অনেকে আছে। যাই হোক, ছেলেমেয়েরা শোনো, এবার একটু শোনো, মনোযোগ দাও। যদি বলে হিসাব সমীকরণের বর্ধিত রূপ, তোমাদের কি হিসাব সমীকরণের বর্ধিত রূপটা মনে আছে? হিসাব সমীকরণের বর্ধিত রূপটা তোমাদের মনে আছে? আচ্ছা, দেখো, এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, মনে আছে? এবার তাহলে হিসাব সমীকরণের মূল সূত্রের উপাদান কয়টি?
তিনটি, এ ইকুয়াল এল প্লাস সি। আর যদি বলে হিসাব সমীকরণের বর্ধিত রূপের উপাদান কয়টি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমাদের যদি বলে হিসাব সমীকরণের বর্ধিত রূপের উপাদান কয়টি, এমসিকিউ আসতে পারে, কয়টা? ছয়টা। তুমি তো জানো, এ ফর অ্যাসেটস, এল ফর লাইবিলিটিস মানে বহির্দায়, এখানে সিতে বলছে যে ক্যাপিটাল মানে মূলধন, আর এ রেভিনিউ মানে আয়, ইতে এক্সপেন্স মানে ব্যয়, আর ডিতে ড্রয়িংস মানে উত্তোলন। ড্রয়িংস মানে কি? উত্তোলন, তাই না? তাহলে হিসাব সমীকরণ সম্পর্কে কি সবার স্পষ্ট ধারণা এসেছে? তাহলে আমাদের মূল সূত্রের উপাদান তিনটি, বর্ধিত সূত্রের উপাদান ছয়টি। ক্লিয়ার? এবার একটু ভালো করে শোনো, এগুলো আমাদের ছেলেমেয়েরা খুব মনোযোগ দাও, এবার যে আলোচনাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো ফর এক্সাম্পল, আসবাবপত্র ক্রয়, দুই নম্বর হচ্ছে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে ধরো ধারের যন্ত্রপাতি ক্রয়, 80,000। তবে একটু লক্ষ্য করো, স্বামী আসবাবপত্র ক্রয়, এটার যাবতীয়টা কি? আসবাবপত্র দেবী নগদান ক্রেডিট, এটা বলো তো তুমি। কি কি আমরা কি পণ্য ক্রয় করে দেখতে পারবো, যন্ত্রপাতি ক্রয় করেছি, তাই না? তার যাবতীয় কি হবে? যন্ত্রপাতি ডেবিট পাওনাদার। ছেলেমেয়েরা শোনো, খুব মনোযোগ দিয়ে শুনবে। এই প্রথম এন্ট্রিটা, কোন এন্ট্রিটা? প্রথম এন্ট্রিটা আসবাবপত্র ডেবিট আর নগদান ক্রেডিট। তাহলে আমাদের এক পাশে দেখো ছেলেমেয়েরা, এই যদি কোনো লেনদেনের ফলে শুধুমাত্র এক পাশে পরিবর্তন হয়, তাহলে আসবাবপত্র ডেবিট আর নগদান ক্রেডিট। এখানে আসবাবপত্র ডেবিট সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদান ক্রেডিট সম্পদ হ্রাস পেয়েছে, তাই না? যদি আমাদের এক পাশের কোনো পরিবর্তন হয়, হয় বাম পাশে অথবা ডান পাশে, শুধু কোনো লেনদেনের দ্বারা যদি এক পাশে পরিবর্তন হয়, ওটাকে আমরা কি বলবো? কাঠামোগত পরিবর্তন বা গুণগত পরিবর্তন। কাঠামো বা গুণগত। কথা বুঝতে পেরেছো কিনা বলো? ধরো এই যে এখানে আসবাবপত্র ক্রয়, তাহলে এটা যাবে আবার বলো, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরকম যদি কোনো এন্ট্রি যেটা সম্পদের পাশ অথবা শুধুমাত্র দায়ের মালিকানা সত্ত্বের পাশ পরিবর্তন হয়, সেটাকে আমরা বলবো কাঠামোগত পরিবর্তন অথবা গুণগত পরিবর্তন। এমসিকিউ আসবে কিন্তু, সাবধান। অন্যদিকে যেমন ধরো এই যে ধারে যন্ত্রপাতি ক্রয়, তাই না? তাহলে এখানে কি হয়েছে লক্ষ্য করো, ধারে যন্ত্রপাতি ক্রয় এ বৃদ্ধি পেয়েছে না? আর এখানে কি পেয়েছে? এখানে এ বৃদ্ধি পেয়েছে আর এখানে এল বৃদ্ধি পেয়েছে। তার মানে দেখো, লক্ষ্য করো এখানে এই ধারে যন্ত্রপাতি ক্রয়ের ফলে এই হিসাব সমীকরণের বামেরও পরিবর্তন হয়েছে, আবার ডানেরও পরিবর্তন হয়েছে। এটাকে বলে নিট পরিবর্তন। কি বলে? নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। যদি দুপাশে পরিবর্তন হয়, কোন পাশে? দুপাশে, সম্পদের পাশে যদি পরিবর্তন হয় আর দায় মালিকানা সত্ত্বের পাশে যদি পরিবর্তন হয়, ওটাকে আমরা কি বলবো? নিট পরিবর্তন। বলো নিট। নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন, গত পরিবর্তন। কথা বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝছো? একটু বসবে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা ভাবিয়া, বলতো এক পাশের পরিবর্তনকে কি বলে?
আর যদি দুপাশে পরিবর্তন হয়, বাম পাশ এবং ডান পাশ, তাহলে এই যে লিড পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। এবার বলো পাওনাদারকে পরিশোধ করা হলে এটা জাবেদারে কি হবে? পাওনাদার ডেবিট। পাওনাদার ডেবিট, তাহলে এখানে কি হচ্ছে? এ হ্রাস পেয়েছে, আর নগদান সরি এল হ্রাস পেয়েছে, আবার সম্পদ হ্রাস পেয়েছে, তাই না? তাহলে এটা কি কাঠামোগত পরিবর্তন নাকি নিট পরিবর্তন? এটা নিট পরিবর্তন। ক্লিয়ার? কথা বুঝতে পেরেছ? এটা নিয়ে কি আমরা আলোচনা করবো নাকি আর দরকার নেই? ক্লিয়ার সবাই? আচ্ছা ছেলেমেয়েরা, তাহলে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা মোটামুটি এই বলো কোনটা, হ্যাঁ ছেলেমেয়েরা আমাদের এমসিকিউ আসতে পারে এ সমান সমান এল, আবার এমসিকিউ আসতে পারে এ সমান সমান ওই, এই দুটো, অথবা এমসিকিউ আসতে পারে এ সমান সমান এল প্লাস ওই। এখন বলতে পারে যে নিচের কোনটি সঠিক, তাই না? এরকম মনে হতে পারে যে নিচের কোনটি সঠিক। কথা বুঝতে পেরেছো কিনা বলো? যদি আমাদের এরকম মনে হয়, তাই না? এখন শোনো, ধরো মালিক ব্যবসা করছে, তার নিজস্ব কোনো অর্থ নাই, পুরোটাই সে ঋণ দিয়ে ব্যবসা করছে। তাহলে এখানে কি ও ই আছে না নাই? তার মানে মালিক দিয়েছে, মালিক ঋণ করে দিয়েছে 1,00,000 টাকা, ওটা সম্পদ হিসেবে এসেছে। তার মানে সম্পদে প্রভাবিত করেছে আর এলকে প্রভাবিত করেছে। তার মানে এই ইকুয়েশনটা সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য, এটাও সঠিক। আবার দেখো ওই মালিক সচ্ছল ধনী মানুষ, তাই না? ব্যবসা শুরু করবে, তার নিজেরই অনেক আছে, তাহলে সে কি আর লোন নিবে, বাড়ি থেকে ঋণ আনবে? তাহলে কি দায়ের দরকার আছে? তার মানে এই সমীকরণটাও কি সঠিক। আর এই যে ব্যক্তি, ওর নিজেরও কিছু অর্থ আছে, আবার অর্থের কিছু আবার ঘাটতিও কি আছে, এই জন্য ও নিজস্ব মূলধনও দিয়েছে, আবার ঋণও দিয়েছে, এই জন্য আমাদের সম্পদ পেয়েছে, এটাও কি সঠিক। কথা বুঝুনি? তার মানে কি তিনটাই কি সঠিক ইকুয়েশন। তো যাই হোক ছেলেমেয়েরা, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো। তোমাদের কাজ হচ্ছে এই যে আমরা যতটুকু আলোচনা করেছি এগুলো দেখা, বোঝা, যে কোনো সমস্যা থেকে আমাকে জিজ্ঞেস করা। ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখেছো। ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, ইনশাল্লাহ আমরা আবারও তোমাদের সাথে হাজির হবো। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।